আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখুর আজকের এই পর্বে। আজকে আমরা ৬ষ্ঠ শ্রেণীর ১ম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এই অধ্যায়টির একেবারেই বেসিক থেকে নিয়ে আমাদের যেন করে এই অধ্যায়ের শেষ পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা শেষ করতে পারি সেই রকম একটা নিয়ত নিয়েই বসেছি এবং আশা করছি যে তোমরা আমাদের সঙ্গেই থাকবে। আমরা এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা অর্থাৎ আমরা অনুশীলনীর আগ পর্যন্ত একটি ভিডিওতে কাভার করব। তাই তোমরা কোনো প্রকার স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকো। তো এখানে দেখো আমাদের আশেপাশে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা শুনতে পাবে। থালা-বাসনের শব্দ পাশাপাশি এখানে আবার বাচ্চার কু সেগুলোও তোমরা শুনতে পাবে। সেগুলো উপভোগ করবে আশা করছি। তো চলো মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। প্রাচীনকালে মানুষ যখন শিকার করতে বনে জঙ্গলে বাজারে যাইত, তখন দেখা যেত যে কেউ ফল পেয়েছে ৩ টা, আরেকজনে পেয়েছে ১৫ টা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরিবারের মানুষ সংখ্যা বেশি হওয়ার কারণে ২ টা ফলে তার চলে না। তখন তাকে ধার করতে হয় আরেকজনের কাছ থেকে। তখন সে আসলে একটি সমস্যার মধ্যে পড়ে যায়। কিভাবে কি করে সে ধারটা করবে বা কিভাবেই বা মনে রাখবে? তখন তারা কি করত? বাড়ির মধ্যে যে দড়ি আছে, দড়ির মধ্যে মাত্র গিট্টু। যতটা ফল নিছে ততটা গিট্টু। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তারা আসলে অনুভব করে গণনা করা দরকার। আচ্ছা। এরপরে দেখো ১ম অবস্থায় বিভিন্ন প্রতীক সমান আকারের একই প্রকার বস্তু কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। তাহলে এই যে প্রাণী মানে কি শিকারে যেত। তো শিকার থেকে মনে করো যায় ওই কি জানি বলে মানে কেউ পাইছে ২ টা পাখি, কেউ পাইছে ৫ টা পাখি। তো এই যে হিসাবের প্রয়োজনের খাতিরেই তখন তারা কি করত পাথরের মধ্যে দাগ দিত। এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। এই যে চট করে দাগিয়ে দাও। মাটিতে বা পাথরে দাগ দিত। ঠিক আছে? আচ্ছা, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, কিন্তু সভ্যতার বিকাশের সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য আ অন্য ধরনের প্রকৃতির প্রতীকের প্রয়োজন হয়। তো একটা সময় দেখা গেল যে এই যে তারা হিসাব-নিকাশটা করছে এটা আরো উন্নত করার তারা প্রয়োজন বোধ করল। তখন সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত যে সংখ্যা প্রতীকগুলা। তো এখান থেকে তোমরা খালি এটা করবা গুরুত্বপূর্ণ এই জায়গাটায় যে পাথরে বা মাটিতে দাগ দিয়ে তারা মনে রাখত। আচ্ছা। তারা কিসের হিসাব রাখত? প্রাণী এবং বস্তুর। আচ্ছা। এখন অধ্যায় শেষে আমরা কি, কি জা অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো? যেটা জানতে পারবো এটা তো জানাবোই। তো আবার এটা পইড়া সময় নষ্ট করার দরকার কি? আচ্ছা। আম্মা, আম্মা ভিডিও করতাছি তো। ভিডিও করতাছি। আচ্ছা, আচ্ছা জানেন না সমস্যা নেই। জানাই দিলাম এজন্য। আচ্ছা অসুবিধা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অসুবিধা নাই। দেখো তোমাদের দাদি আরকি। আচ্ছা অঙ্ক পাতন ১ পয়েন্ট ১ তো এখানে এখন দেখো যে পাটিগণিতে ১০ টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। তাহলে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা? একটা জিনিস মনে রাখবা। প্রতিকূল পরিবেশকে সবসময় অনুকূলে ভাবতে হবে। যেটাকে সমস্যা ওটাকেই সমাধানে রূপান্তর করতে হবে। কি বল? এই যে পড়ার পাশাপাশি আমরা একটু বিনোদন দিলাম, হালকার উপরে ঝাপসা। ভালো হইছে না এটা? আচ্ছা, আসো তাইলে। আচ্ছা পাটিগণিতে ১০ টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। ৫ কোটি লিখবা না ১০ কোটি লিখবা, যত কোটি লিখবা লিখতে পারবা, অসুবিধা নাই। ঠিক আছে? না লিখতে পারলে আমার কাছে আইসা পড়বা। আচ্ছা। কোন প্রকার ভিজিট দিতে হইবে না। তো এই প্রতীকগুলো হলো কি ১, ২, ৩, ৪, ৫ থেকে ৯ এবং ০। তাহলে এগুলোকে বলা হয় অঙ্ক। এগুলোকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এগুলোকে অঙ্ক বলা হয়। আচ্ছা। তো আবার এগুলোকে সংখ্যাও বলা হয়। তাহলে এগুলো অঙ্ক আবার এগুলো কি? সংখ্যাও। তো এখন বলছে যে শূন্য ব্যতীত আরেকটু ক্লোজ করে দেই। আরো তাহলে বড় করে দেখতে পাবো। হ্যাঁ, গুড। ঠিক আছে এবার। আচ্ছা এরপর দেখো শূন্য ব্যতীত সব সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা বলো দেখি? ১ থেকে ৯। ১ থেকে ৯ কি সংখ্যা? তাহলে ১ থেকে ৯ পর্যন্ত এগুলো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা। এবং এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। কি অঙ্ক বলা হয়? সার্থক অঙ্ক। শেষেরটিকে বলা হয় শূন্য। কি বলা হয়? শূন্য। তো সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান। স্বকীয় মান মানে কি? তার যে নামের কারণে তার যে মান। যেমন ২ এর মান কত? ২। ২ এর মান কত? ৫ এর মান ৫, ৬ এর মান ৬। অর্থাৎ তার নিজস্ব যে মান সেটাকে বলা হয় স্বকীয় মান। এরপরে এখন আসো, এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি অন্য কোনো মান আছে নাকি? জি হ্যাঁ, আছে স্থানীয় মান। স্থানের কারণে তার মান চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে দেখো তুমি কত আছে ৩২ তো এখানে ২ এর মান হচ্ছে ২ কিন্তু এখানে ৩ এর মান কত ৩ হওয়ার কথা ছিল কিন্তু এটা ৩০ কেন তাইলে? অবস্থানের কারণে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো যে ৯ অপেক্ষা বড় সব সংখ্যাই হচ্ছে ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে দিতে হয়। তো ৯ এর চেয়ে বড় তুমি যদি ১০ লেখো, ১২ লেখো, ১৫ লেখো, ২০ লেখো সবগুলোতেই কিন্তু তোমাকে ২ বা তার অধিক সংখ্যা পাশাপাশি বসিয়ে লিখতে হবে। তো কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়? এটা খুব ভালো করে দাগিয়ে নাও। পরীক্ষায় আসবে অঙ্কপাতন কি?
কোনো একটা সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলা হয়? অঙ্কপাতন বলা হয়। তো অঙ্কপাতনে ১০ টি প্রতীকের ব্যবহার হয়। তা অঙ্কপাতনে কয়টি প্রতীকের ব্যবহার হয়? ১০ টি। এই কারণে এটার ভিত্তি হচ্ছে ১০। ১০ ভিত্তিক বলে এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় কি? দশমিক সংখ্যা পদ্ধতি বা ১০ গুণোত্তর সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? মানে দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে ১০ টি গাণিতিক প্রতীক ব্যবহার করা হয়, অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় এবং আ এইজন্য একে কি বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতি বা ১০ গুণোত্তর। তো ১০ গুণোত্তরের ব্যাখ্যা আলাদা, সেটা আমি দিব তোমাদেরকে। সেটা পরের পৃষ্ঠায় দেখব। তো এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের যে অঙ্কটা সেটা তার স্বকীয় মান প্রকাশ করে। স্বকীয় মান প্রকাশ করে। যেমন ধরো যে তুমি লেখলা কি ৫২০, হ্যাঁ? ৫০০, হ্যাঁ, ধরো যে ৫২১। তাহলে এই একটা তার নিজস্ব মান প্রকাশ করে। কিন্তু এখানকার ২ টা কিন্তু তার নিজস্ব মান প্রকাশ করে না। তো এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ২ এর স্থানীয় মান কিন্তু ২০। ঠিক আছে? এমনিতে স্বকীয় মান কিন্তু ২ হওয়ার কথা, কিন্তু এখন এখানে ২০ হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্থানীয় মান। তাহলে সর্বডানের যে সংখ্যাটা ডান দিকে হাতের সেটা হচ্ছে স্বকীয় মান প্রকাশ করে। আর বাকিগুলা কি মান প্রকাশ করে? স্থানীয় মান প্রকাশ করে। ঠিক আছে? আর অবস্থানজনিত মান প্রকাশ করে। আচ্ছা। তো এরপর এবার লক্ষ্য করো, আমরা এখানে একটু দেখি। এখানে বলছে যে অ্যা আ ২য় অঙ্ক থেকে এর স্বকীয় মানের ১০ গুণ, অর্থাৎ তত দশক প্রকাশ করে। ৩য় অঙ্কটি ২য় মানের ২য় মানের ১০ গুণ। আমি একটু তোমাদেরকে লিখে দেখাতে চাই। দেখো তো বাবারা, এখানে দেখো ৩২৫, হ্যাঁ? আচ্ছা। তো এইখানে ৫ এর মান কত? তো ৫ কিন্তু। ২ এর মানটা কিন্তু কি? এই যে ২ এর সাথে ১০ গুণ হলো, তাই না? আচ্ছা, ৩ এর মানটা কত হবে? ৩ এর মানটা হবে কি? হ্যাঁ, ৩ এর মানটা হবে ৩ এর সাথে কি গুণ হবে? এখানে আগে থেকে তো 10 গুণ ছিলই। তো এই যে এইটার চেয়ে আরো ১০ গুণ বেশি এবার। এটার চেয়ে ১০ গুণ বেশি। আচ্ছা। তো মোটামুটি এটা এবং এটা যোগ করে দিলে রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে? ৩০০, এখানে কত হচ্ছে? ২০, এখানে কত হচ্ছে? ৫। যোগ করলে কত হয় দেখো তো? ৩২৫ কিন্তু ঘুরে ফিরে আসতেছে। তাহলে এইটা হচ্ছে তার স্বকীয় মান প্রকাশ করে। আর বাকি এই যে ২ এবং ৩ এগুলা কিন্তু কি? স্বকীয় মান প্রকাশ করতেছে না। এটা তার স্থানীয় মান প্রকাশ করতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের ৩৩৩ দিয়ে দিছে। তো এটার এখন স্থানীয় মানটা ভেঙে দেখাচ্ছে। তো ৩ এরটার সাথে ৩, অর্থাৎ ১ গুণ হবে। আর এরপরে যে ৩ টা এটার সাথে ১০ গুণ করেছে। তো এরপরটার সাথে কি ১০০ গুণ। কারণ কি এইটাতে ১০ গুণ ছিল, তার চেয়ে ১০ গুণ বৃদ্ধি পাবে। তো ১০ এর সাথে ১০ গুণ করলে ১০০ হয়। তো এভাবেই কিন্তু এই ৩৩৩ সংখ্যাটি পাওয়া গেছে। এটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে লিখি ৩। তো এটার সাথে ৩ গুণ ১, দশকের ঘরে ৩ গুণ ১০, শতকের ঘরে ৩ গুণ কত? ১০০। ঠিক আছে? তো এটাকে আমরা যোগ আকারে লিখলে এরকম লিখতে পারি ৩ গুণ ১০০, এরপর হচ্ছে ৩ গুণ হচ্ছে ১০, ৩ গুণ হচ্ছে ১। তো এটা কোত্থেকে পেলাম? ৩৩৩ থেকে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ১.২ দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি বা নীতি বা রীতি এটা নিয়ে আলোচনা করব। তো এগুলো তোমাদের সবারই কমবেশি জানা জিনিস। তারপর আমি আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই। তোমরা বই থেকে প্রথমত দেখাই। দেখো, এখানে বলা আছে কি? ১ম এ একক, দশক, শতক। ঠিক আছে? তারপর হচ্ছে ২ টা হাজারের ঘর আছে, তারপরে ২ টা লক্ষের ঘর আছে, তারপরে কোটির ঘর। তো এইটা আসলে এই যে হাজারের পরে অযুত, অযুতের পরে লক্ষ, লক্ষের পরে নিযুত, লক্ষ আর নিযুত মিলে লক্ষের ঘর, হাজার আর অযুত মিলে হাজারের ঘর। এইটা তোমাকে দিন শেষে কিন্তু আসলে প্র্যাকটিক্যাল নলেজটাই তোমার কাজে লাগবে। তাই আমি বলব এইভাবে মনে রাখবে। আমি এভাবে যেভাবে লিখতেছি এভাবে মনে রাখবে। ঠিক আছে? তো একক, দশক, শতক। এখানে লিখবে ৩ টা বাদ। ৩ টা বাদ। কমা হবে। এরপর এখানে ২ টা হচ্ছে হাজার। ২ টা হচ্ছে হাজার। চারদিকে বহুত ব্যাকগ্রাউন্ড মিউজিক হইতাছে। আচ্ছা, এরপর ২ টা হচ্ছে কত? লক্ষ। ২ টা লক্ষ। এরপর হইতেছে কি আবার কমা হবে। একটা হচ্ছে কোটি। একটা হচ্ছে কোটি। তো এই যে জিনিসগুলা, ঠিক আছে? ৩ টা বাদ। তো ৩ টা বাদের মধ্যে কি, কি আছে? একক আছে, দশক আছে, শতক আছে। তাহলে একক, দশক, শতক এই ৩ টা বাদের মধ্যে আছে। ২ টা হাজার। তো হাজারের মধ্যে কি, কি আছে? হাজার আর অযুত। তো এই হাজার, অযুত আলাদা বিশেষণের দরকার নাই। জাস্ট যদি ৫,০০০ লিখতে বলে তাহলে ১ টা করে ইউজ হবে। যদি ১৫,০০০ বলে তাহলে ২ টা করে ইউজ হবে। অর্থাৎ ৯ এর চেয়ে বেশি হলেই ২ ঘর ব্যবহার করব। আর যদি ৯ বলে তাহলে ১ম টা ব্যবহার করব, পরেরটাতে শূন্য দিব, পরেরটাতে শূন্য দিব।
তো এখন ধরো যে 15 লক্ষ বলছে, তাহলে 2 ঘরে ব্যবহার করব। যদি বলে 3 লক্ষ, তাহলে 3 বলতে প্রথমটা ব্যবহার করব, পরেরটাতে শূন্য থাকবে, শূন্য। তা কোটির ঘরে যদি বলে 520 কোটি, তাহলে এখানে 520 লিখবো। যদি বলে যে 6 কোটি, তাহলে 6 লিখবো। ক্লিয়ার কিনা বিষয়টা? হুম। তাহলে এখন কমা বসানোর সিস্টেমটা একসাথে শিখে গেলাম আমরা। 3টা বাদ কমা, 2টা হাজারের পরে কমা, 2টা লক্ষের পরে কমা, 1টা কোটি। এখন প্র্যাকটিক্যাল একটা আমরা অঙ্ক করব বই থেকেই। দেখো এখানে একটা অঙ্ক করি বই থেকে। তো এখানে বলছে যে 5,03,02,007 ঘ নাম্বার, ঠিক আছে? ঘ নাম্বারটা অনুশীলনীর। তাহলে বলছে যে 5,03,00,000, তাহলে 5 কোটি বলছে, তাহলে কোটির ঘরে আমরা 5 দিয়ে দিলাম, কমা দিয়ে দিব। কারণ কোটি তো একটা সেপারেট হয়ে গেল। তারপর লক্ষের ঘর, লক্ষের কয়টা ঘর? 2টা ঘর। কয়টা ঘর? 2টা ঘর। এখন 5 কোটি, এরপর কত বলছে? হ্যাঁ, 5,03,00,000 বলছে। তো এখন 3 লক্ষ লিখতে কি আমার লক্ষের 2টা ঘর কাজে লাগে? না স্যার। লাগে কি? লাগে না। তো লক্ষের তো আমার ঘর 2টা, কিন্তু কাজে লাগবে আমার 1টা ঘর 3 লক্ষ লিখতে। তাহলে কোনটা নিব? আগেরটা নিব না পরেরটা? পরেরটা, এই যে এটা। এই যে 3 লক্ষ নিব, এই যে 3 লক্ষ নিব। তাহলে এই ঘরটা তো কিছু বলে নাই। যদি লক্ষটা যদি আমার দশকের ঘর হইতো, যেমন 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, এখানে 2 ডিজিট লাগতেছে। তাইলে পরে এখানে আমি নিতাম। যেহেতু বলে নাই এটাতে, তাহলে এখানে কি হবে তাহলে? 0 হবে। কি হবে? 0 হবে। বোঝা নাই মনে হয়। এখন তাহলে লক্ষ্য করো, এরপরে আমি যেটা কাজ করব যে, হ্যাঁ, তাহলে আমি 5,03,00,000 অলরেডি লিখে ফেলছি। এবার 2007 বলছে। তো হাজারের তো 2টা ঘর, 2টা ঘর না? তা 2টা ঘর। তো এখন আমাকে হাজারের ঘরে বলছে 2007, 2007। তাহলে আমি এই 2000 লিখতে তো আমার 2 ঘর লাগে না, পরেরটাই না লাগে। 2, 2 লিখতে 2। যদি আমার বলতো 62, তাহলে আমি এখানে 6 দিতাম। যেহেতু বলে নাই সেহেতু শূন্য। তাহলে 2000 হয়ে গেল, তাই না? আচ্ছা, 7 বলছে, তো এককের ঘরে শুধু 7 হবে, আর দশক আর শতকের ঘরে বলেনি, তাই এগুলো শূন্য। এই জিনিসটা কি বুঝছো কিনা তোমরা? তাহলে 5,03,02,007 এটাই লিখতে হবে। তাহলে একক, দশক, শতকের ঘরগুলো পূরণ করতে হবে। যদি সংখ্যা বলে তাহলে দিব, না বললে শূন্য। তাহলে একইভাবে হাজারের ঘর, একইভাবে লক্ষের ঘর, একইভাবে কোটির ঘর। আচ্ছা, আমরা আরেকটা করি যেন আমাদের বিষয়টা পরিষ্কার হয়। তাহলে ঘ নম্বর অলরেডি আমরা করেছি। এবার চ নাম্বারটা করি। চয়ে বলছে যে 102,05,708। 102,05,708। আচ্ছা। তাহলে এখন দেখো ১০২ কোটি। তাহলে ১০২ আগে লিখবো। কোটি মানে সেপারেট হয়ে গেল। এই তাকাও। তাহলে ১০২ কোটি বলছে না? তো ১০২ লিখে ফেললাম। কোটির ঘর কমপ্লিট। এখন বলছে চ নাম্বারে, হ্যাঁ? যে ৫,৭০৮। তো এখন ল লাখের কথা বলছে? বলে নাই। তো লাখের ২ ঘরে কি ২ টা শূন্য। ঘর খালি রাখা যাবে না। ঘর খালি রাখা যাবে না। ২ টা শূন্য। হ্যাঁ, তাহলে লক্ষে বলেন দিলাম। এরপর বলছে কি ৫,৭০৮। তে হাজারের ২ ঘর। তো ২ ঘরের মধ্যে ৫,০০০ লিখতে আমার ১ টা ঘর লাগে। তাহলে ১ টা ঘরে শূন্য। ৫,৭০৮। তাহলে ৭০৮। আর এটি হচ্ছে আমাদের চ নাম্বারের সমাধান। তোমরা পারবো কিনা? জি স্যার পাবো। হুম? পারবে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক থেকে ছ পর্যন্ত তোমাদেরকে তো হোমওয়ার্কই দেওয়া উচিত। তোমাদের নিজেকেই করতে দেওয়া উচিত। তা তোমরা নিজেরাই করিও। আমি আবার করে দিব একটু পরে। আমরা আগে বেসিকটা শেষ করি। আচ্ছা, এরপরে আসো। হুম, তাহলে এখন দেখো দেখি, তাহলে দেশীয় সংখ্যা যে গঠন পদ্ধতি সেটা ক্লিয়ার কিনা তোমাদের? আশা করি ক্লিয়ার। এরপরে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমরা বলছিলাম যে তোমরা কিন্তু এই বিষয়গুলো, দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিটা অলরেডি আমাদের কাছে শিখে নিলে। কারণ কমা বসানোর নিয়ম সেটাও আমি শিখাই ফেলছি অলরেডি। ৩টা বাদ কমা হবে, ২টা হাজার কমা হবে, ২টা লাখ কমা হবে। তারপরে কোটির এখানে আর কমা দিতে হবে না। কোটির দিকে যত হাজার কোটি হোক খালি লিখে দিবে। তো এটাই কমা বসানোর নিয়ম। সেই হিসেবে এখন আমাদের, তো সেক্ষেত্রে আমরা এটাকে কমা বসাবো। সেক্ষেত্রে দেখো ৩টা বাদ বলেছি। তার মানে কি ৩, ২, ১ এরপরে কমা বসবে, এই যে কমা। ২টা হাজার, এই যে ২টার পরে কমা বসছে। ২টা লক্ষ, এই যে ৭৫ এর পরে কমা বসছে। কোটির পরে এদিকে যত যাক কমা বসাতে আর হবে না। তাহলে এখন আশা করছি যে কমা বসানোর যে নিয়ম সেটি তোমরা শিখে গেলে। এবার আমরা উদাহরণ ২ সম্পর্কে আলোচনা করব। তো ২ নংয়ের উদাহরণে বলছে যে ৭,৫,৯০,০০০ এটাকে অঙ্কে লিখতে বলছে। তাহলে এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নিছে ওরা। তো আমাদের এটা লিখা ছাড়াই আমরা লিখতে পারবো। পারবো না এটা লিখতে, কারণ আমরা অলরেডি এগুলো শিখে আসলাম। তো এখন ওদের বলছে যে ৭ কোটি। তাহলে ৭ কোটি লিখবো, কোটির ঘরে ৭। এখন বলছে ৫ লক্ষ। তা লক্ষের ২ টা ঘর আমাদের। নিযুত আর লক্ষ মিলে আমাদের কি হয়? লক্ষের ঘর হয়। তো এখন লক্ষ বলছে শুধু, তাহলে লক্ষের ঘরে ৫। ঠিক আছে? ৫ লক্ষ। ৯০,০০০ বলছে। তাহলে এবার এই হাজারের ২ টা ঘরের ২ টা ঘরই কাজে লাগবে। তাহলে ৯ শূন্য। এরপর বলছে কি আমাদের? এবার আমাদের বলছে যে ৭। তাহলে শতকোণায় দশকোণে ডিরেক্ট ৭।
অ্যাটেনশন দাও এদিকে। তাহলে সেই হিসেবে এখন পরে আমরা কমা বসাবো। ৩ টার পরে কমা, তারপর ২ টার পরে কমা, ২ টার পরে কমা, শেষ। এটাই হচ্ছে ২ নংয়ের সমাধান। ৩ নম্বরে দেখো ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। খুবই সহজ, ছোটবেলা থেকে শিখে আসতেছো যে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯। তাহলে অঙ্ক পাতানের যেকোনো অবস্থানে ৯ এর স্থানীয় মান বৃহত্তম হবে। অর্থাৎ সহজ বাংলায় যদি বলি ৯ অঙ্কের ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭ টা ৯। ৩ ঘর পরে কমা, ৩ ঘর পরে কমা, ২ ঘর পরে কমা। তো এই যে কমা বসানোর নিয়ম এপ্লাই করবে, শেষ। এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০, কিন্তু ৭ টা ০ লিখে দিলে এটা শূন্যই। কোনো আল্টিমেটলি কোনো এটা কোনো ভ্যালু নাই। যে কারণে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে যে আ সর্ববামের সংখ্যাটি শুধু ১ রেখে বাকি ৬ টি ০ দিয়ে দিতে হবে। তাহলে এটি হয়ে গেল। তাহলে ৭ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য এত বিস্তারিত কথা লিখতে হবে না। শুধু লিখবা যে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৭ টা ৯, হুম? ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১, আর এই যে ০ দিয়ে দিবা। কমা বসাবা, শেষ। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এরপরে আছে এখন, এরপরে লক্ষ্য করো যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮, ০, ৭, ৫, ৩, ৪ অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। অর্থাৎ এই সংখ্যাগুলা দিয়ে আমি করে দিব, এটা সুন্দর করে দিচ্ছি। একটু দাঁড়াও। আচ্ছা, আমি তোমাদের হাঁপাচ্ছিতেছি। হুম। তখন এই অঙ্কটা আমি সুন্দর করে সমাধান করে দিচ্ছি। কম প্রচুর। তো এখানে যেটা বলছে যে এখানে বেশ কিছু অঙ্ক দিয়ে দিছে এবং বলছে যে এগুলোকে ব্যবহার করে ৬ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা যদি বইয়ে একটু দেখি যে অঙ্ক পাতানের যেকোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। ঠিক আছে? তাহলে যার সংখ্যা দেখতে বড় সেটার মানটাও বড় হবে। আচ্ছা। তাহলে এখানে আমরা বড় থেকে ছোট আগে সাজালাম। তাহলে ৮, ৭, ৫, ৪, ৩, ০। তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি হবে কি? সবচেয়ে বড়টা আগে, তারপর সিরিয়ালি সাজায় দিলে শেষ। আর ছোট থেকে বড় শূন্যটা যদি আগে দেই এটার কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে আমরা কি করব? শূন্যটা ১ ঘর পরে দিয়ে তার আগে আমরা কি দিব? তার চেয়ে বড় যে সংখ্যাটা আছে ৩, সেটাকে দিব। তাহলে হয়ে গেল। তাহলে এই এত ভেজাল করে লেখানোর কিছুই নাই। এইভাবে লিখবা। উদাহরণ ৪, হুম, লিখবা হচ্ছে ৮, ০, ৭, ৫, ৩, ৭, ৫, ৩, ৪ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? তারপর সবচেয়ে বড় হচ্ছে ৮, ৭, তারপর হচ্ছে ৫, ৪, ৩, ০, কমা বসিয়ে দাও, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের আ বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। এবার আমরা সেম জিনিসটা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে আবারও আমাদেরকে লিখতে হবে কিভাবে? দেখো, আবারও আমরা লিখব তাইলে যে ৮, ০, ৭, ৫, ৩, ৪ দ্বারা গঠিত কি সংখ্যা? গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। কত হবে তাহলে? হুম, সবচেয়ে ছোটটা বলছি ০, তো ০ আগে দিলে কোনো দাম নাই। তাই ৩ হবে, তারপরে ০, তারপরে ৫, সরি ৪, তারপর হইতেছে ৫, তারপরে ৭, তারপর ৮। সবচেয়ে বড়টাকে পিছনে দিছি যেন করে মানটা সবচেয়ে ছোট হয়। তো এটাই হচ্ছে উদাহরণ ৪ এর সমাধান। এতটুকু করলেই হবে। আ এবার হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি খুবই সহজ। এটাতে যা করতে হবে তোমাদেরকে একক, দশক এবং শতক। এই যে ৩ টা আছে, এই ৩ টা ওদের সাথে আমাদের সেম। কিন্তু আমাদের এরপরে হাজারের ঘর ২ টা, ওদের হাজারের ঘর ৩ টা। এরপর আমাদের মিলিয়নের ঘর হচ্ছে, আমাদের মিলিয়ন নাই, লক্ষ ছিল। আর ওদের মিলিয়নের ঘর আছে হাজারের পরে ৩ ঘর। এবং বিলিয়নের ঘর ৩ ঘর, কিন্তু চাইলে তুমি আরো বাড়ায় নিতে পারবা। তো সেক্ষেত্রে দেখো, তাহলে এখানে এটা দেখো, বিলিয়নের ঘরে ১১১ আছে। কত আছে? তাহলে এটা ১১১ বিলিয়ন, ১১১ মিলিয়ন, ১১১,০০০, ১১১। ক্লিয়ার? তাহলে এখন আমি একটা সংখ্যা লিখি এবং এটা আমরা পড়তে পারি কিনা দেখো। দেখো তো, এটা এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাবো। তার মানে ৩ ঘর কমা, ৩ ঘর কমা, এবার ৩ ঘর। তাহলে এটা প্রথম হচ্ছে একক, দশক, শতক মিল আমাদের সাথেই ৯০৪। এরপরটা হচ্ছে হাজারের ঘর ওদের। তাহলে হাজারের ঘরে ৪০২ আছে। তাহলে এটা কত হাজার হবে? ৪০২,০০০, ৪০২,৯০৪। এরপরটা মিলিয়নের ঘর।
তাহলে ৭৬৫ মিলিয়ন। এখন যদি আমি এখানে আরো কয়েকটা দিয়ে দিতাম ৬৭৫ বিলিয়ন, ৭৬৫ মিলিয়ন, ৪০২,০০০ এত। এরপরে দরকার নেই আমাদের বইয়ে, আর আমরা অত মাথা ব্যাথা নেওয়ার দরকার নেই। ক্লিয়ার কিনা এতটুকু? Yes. আছে? নাই? তাহলে এখন সেই হিসেবে এখন লক্ষ্য করো এখানে। আচ্ছা, এখন এখানে তোমাদের দেশীয় বা আন্তর্জাতিক হুম? গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এখন আমাদের সাথে ওদের মিলটা কি অমিলটা কি বলে দিছি যে আমাদের ৩ ঘরের পর আমাদের ১ম গুলা ওদের ১ম গুলা মিল। কিন্তু এরপর হচ্ছে আমাদের ৩ ঘর, আমাদের হচ্ছে ২ ঘর হাজার, ওদের ৩ ঘর হাজার। আমাদের তারপর লক্ষের ঘর ২ টা, ওদের মিলিয়নের ঘর ৩ টা। এরপর আমাদের কোটির বা ক্রোড়, আর ওদের হচ্ছে কি বিলিয়ন, শেষ। এখান থেকে কিছু জিনিস তোমরা মুখস্থ করবে। এই যে এই জিনিসটা মুখস্থ করবে যে ১ মিলিয়ন মানে ১০,০০,০০০ এবং ১ বিলিয়নে ১০০ কোটি। ১ বিলিয়ন ১০০ কোটি। আচ্ছা, এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে কথায় লেখো। তো আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে আমরা কথায় লিখতে পারব না? দেখো এই যে ৩ টা আছে না? এই যে আমি ভেঙে, ভেঙে দেখাচ্ছি। তাহলে এখানে ১ম এ ৩ টা। কত এটা? ৪। তারপর ৩ টা হাজার ঘর, তার মানে ৪৩২,০০০, ৩৪০ মিলিয়ন, ২০৪ বিলিয়ন। তাহলে ২০৪ বিলিয়ন, ৩৪০ মিলিয়ন, ৪৩২,০০০, ৪। তো মোটামুটি এটা হচ্ছে এইভাবেই। এই যে ২০৪ বিলিয়ন, ৩৪০ মিলিয়ন, ৪৩২,০০০। ক্লিয়ার কিনা? ৪৩২,০০০, ৪। এই যে। এখন বলছে ৫ মিলিয়নে কত লক্ষ? তো আমরা তো জানি যে ১ মিলিয়নে ১০ লক্ষ। তাহলে ৫ মিলিয়নে কি হবে? ১০ গুণ হবে ৫০ লক্ষ। ১০০ কোটিতে ১ বিলিয়ন। বলছে যে আমাদের যে ৫০০ কোটিতে কত বিলিয়ন? সহজ। ১০০ কোটিতে ১ বিলিয়ন। এই যে ১০০ কোটিতে ১ বিলিয়ন। তাহলে এখন কি হবে? তাহলে ১ কোটিতে হচ্ছে কম, কম বিলিয়ন। তাহলে ১০০ দিয়ে কি এটাকে ভাগ হবে। তাহলে ৫০০ কোটিতে কি হবে? বেশি বিলিয়ন। তো ১০০ দিয়ে ৫০০ কে ভাগ দিবে ৫ বিলিয়ন। ঠিক আছে? সহজ কথা, এই লাইনটা তোমরা বাদও দিতে পারো চাইলে। ঠিক আছে? যে ১০০ কোটিতে ১ বিলিয়ন, তা ৫০০ কোটিতে কি ১০০ দিয়ে ৫০০ কে ভাগ দিলেই হবে। ১ লাইন কমাইলেও কোনো সমস্যা হবে না। তো আমরা তো অনুশীলনীতে চলেই আসছি। এখন অনুশীলনীটা আমরা চাইলে এখন করে দিতে পারি। কিন্তু আমরা আরেকটা পর্ব করতে চাই। তো আরেকটা পর্ব করতে চাই। তো আমার মনে হয় পর্ব না করে এখনই করে দেই। কারণ এগুলো হচ্ছে কমন। তাহলে এখন দাও ২০,০৭০ আমরা লিখতে পারব না? এই যে দেখো ক নং সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী পর্বেই করে দিই। আমার মনে হয় সেটি ভালো হবে। আমরা এটা ২ পর্বে এই অনুশীলনীটা সমাধান করব তো? ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।